সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের কাছে এমন কতগুলো টেকনিক ব্যবহার শেখাবো। আশা করছি এই টেকনিকটা যদি ভালো করে বুঝো, তোমরা খুব ভালোভাবে রাইট ফর্ম ভার্বসটা শেষ করতে পারবো। তাহলে আমি প্রথমে একটা রুল তোমাদেরকে দেখাই। দেখো, এখানে একটা লেখা আছে, দেখো তো, দেখো, একটু লক্ষ্য রাখো। সাবজেক্ট যদি প্লুরাল বা বহুবচন হয় এবং ওই সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বুঝায়, তাহলে ভার্ব সবসময় V1 বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। আমরা এখন একটা এক্সাম্পলের সামনে বোঝার চেষ্টা করি। আশা করছি যখন এক্সাম্পলটা দিব তোমরা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে এখানে দুইটা এক্সাম্পল উপস্থাপন করছি, একটু লক্ষ্য রাখো। এখানে দে বলতে বহুবচন বোঝায়, মানে একের অধিক। দেখো, যেহেতু সাবজেক্ট প্লুরাল বা বহুবচন হয়, তখন ওই সেন্টেন্সটা কী হবে? দেখো তো, ভার্ব সবসময় কী হবে? এই দেখো, ভার্ব সবসময় V1 বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। তার মানে এখানে উত্তর হবে কি? প্লে। এখানে কোনো চেঞ্জ হবে না যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স হয়। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, বুকস হেল্প আস টু ইমপ্রুভ। দেখো, এই যে বুকস বলতে একের অধিক বোঝায়, মানে বহুবচন বোঝায়। ঠিক একইভাবে এখানে কি উত্তর হবে? হেল্প হবে। ওকে, এখন আমরা 2 নম্বর রুলটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা 2 নম্বর রুলটা একটু দেখি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অথবা একবচন হয় এবং ওই সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। এখন আমরা একটা এক্সাম্পল দিই অথবা 2টা এক্সাম্পল দিব, তখন তোমরা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। দেখো, এখন দেখো, এখানে হি সাবজেক্টটা, যেহেতু এই সাবজেক্টটা কি বোঝাচ্ছে? সিঙ্গুলার বা একবচন, অর্থাৎ এই হি দ্বারা একটা মানুষকে বুঝি। সেই ক্ষেত্রে এটা কী হবে? সিঙ্গুলার হবে অথবা একবচন হবে। তাহলে আমরা যখন ভার্বটা কী হবে? এখন ভার্বের সাথে এস বা ইয়েস হবে। আমি আবার বলছি, দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ওই ভার্বের সাথে এস বা ইয়েস হবে। তাহলে উত্তর কী হবে? রিডস। ওকে, এখন 2 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য পেন। এখানে দ্য পেন দ্বারা একটি কলমকে বোঝায়, কলমটি। তার মানে এই দ্য পেন দ্বারা আমরা কি বুঝি? সিঙ্গুলার অথবা একবচন বুঝি। সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি বসাবো? এস বা ইয়েস বসাবো। তার মানে আমাদের উত্তরটা কি হবে? রাইটস। ওকে, এখন আমরা 3 নম্বর রুলে যাব। এখন আমি এই যে 3 নাম্বার রুলটা একটু লক্ষ্য রাখো তো। দেখো, সাবজেক্ট যদি ধরা যায় না বা ছোঁয়া যায় না, শুধুমাত্র ফিল করা যায়, তখন ওই সেন্টেন্সের ভার্বের সাথে এস বাই এস হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো। এখন আমি আর বলছি, দেখো, সাবজেক্ট যদি ধরা যায় না বা ছোঁয়া যায় না, শুধুমাত্র ফিল করা যায়, তখন ওই সেন্টেন্সের ভার্বের সাথে এস বাই এস হবে। আমরা এখন একটা এক্সাম্পল দিব, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই এক্সাম্পলটা একটু লক্ষ্য রাখো, যে অনেস্টি প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল। একটা জিনিস খেয়াল করো, এই যে অনেস্টি, সততা, এই যে সাবজেক্টটা কি ধরা যায় বা ছোঁয়া যায়? শুধুমাত্র এই অনেস্টিটা শুধুমাত্র ফিল করা যায়, আমরা অনুভূতি দিয়ে জাস্ট আমরা বুঝতে পারি। অনেস্টিটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তার মানে এই সাবজেক্টটা সবসময় সিঙ্গুলারের কাজ করবে। তাহলে যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা ভার্বের সাথে কী বসাবো? ভার্বের সাথে এস বাই ইয়েস বসাবো। তাহলে আমাদের উত্তর কী হবে? প্লেস। ওকে, মাথায় রাখবা। এখন আমি কয়েকটা কথা বলি। সবগুলোকে যদি একসাথে করা যায়, এই শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তখন ভার্ব হবে যে সবসময় এস যুক্ত ভার্ব। এই জিনিসটা আমি একটু আলোচনা করি এবং এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করি।
আচ্ছা, তোমরা এই লাইনটার প্রতি একটু দৃষ্টি দাও। তোমরা দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সবসময় কী বলছিলাম, এস বাই ইয়েস যুক্ত হবে। আমি এই জিনিসটা একটু লক্ষ্য রাখো, এই জিনিসটা আমি এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করি। হি প্লেস, এগুলো তোমরা আগেও পড়ে আসছো। মোবাইলের সাথে কি হবে, ইজ হবে, যেহেতু বি ভার্ব। আমি জিনিসটা একটু বলি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমি বলছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সবসময় এস যুক্ত ভার্ব হবে, অর্থাৎ এস যুক্ত ভার্ব সবসময় আমরা ইউজ করতে হবে। হি প্লেস, এটা কি, মোবাইল ইজ। এখানে দেখো এই যে প্লেসের কি এস, এই যে এস আছে না, আর এটি ইজের কি হবে, এই যে এস আছে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে সবসময় কী হবে, এস, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব কি এস যুক্ত ভার্ব। সোজা কথা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। আমি আবার বলছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি এস যুক্ত। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করব। এস যুক্ত ভার্ব কী কী হইতে পারে, মনে করো কী কী হইতে পারে, প্লেস, হেল্পস, তারপর রাইটস, এই যে দেখো এস, এই যে এস, এই যে এস। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে সবসময় কী থাকবে, এস থাকবে। এই জিনিসটা মাথায় রাখবে। আমি এতক্ষণ আলোচনা করব সবগুলো কি প্রেজেন্ট টেন্স নিয়ে, এখন আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন একটা জিনিস, সেন্টেন্স বা বাক্য যদি অতীত অথবা পাস্ট টেন্স হয়, ভার্ব সবসময় বি টু বা পাস্ট ফর্ম হবে। আমি একটা এক্সাম্পল দিই, তোমরা আশা করছি আরও ভালোভাবে বুঝবে। দেখো এখানে আমি দুইটা এক্সাম্পল লিখে রেখেছি, তোমরা একটু লক্ষ্য রাখো। জামাল ড্যাশ গো টু ঢাকা স্টাডি। তার মানে এই বাক্য দ্বারা কি বুঝতেছি আমরা, অতীতকাল বা পাস্ট টেন্স বুঝতেছি, মানে গতকাল। যেহেতু এটা অতীতকাল, তার মানে ভার্বটা কোথায় যাবে, এই যে দেখো, সেন্টেন্স বা বাক্য যদি অতীত বা পাস্ট টেন্স হয়, ভার্ব সবসময় কি বি টু বা পাস্ট ফর্ম হবে। তার মানে এই গোটা কোথায় চলে যাবে, পাস্ট ফর্মে। তো গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। 2 নম্বরের এক্সাম্পলটা একটু খেয়াল করো, রাকিন ড্যাশ বি মাই স্টুডেন্ট লাস্ট ইয়ার। অর্থাৎ রাকিন গত বছর আমার স্টুডেন্ট ছিল। তার মানে কি অতীতকাল বোঝাচ্ছে, মানে গত বছরের ঘটনা বোঝাচ্ছে। তার মানে এখানে কি হবে, পাস্ট টেন্স। আচ্ছা, বিভার্বের এখানে কি হবে, ওয়াস। বিভার্বে কি হবে, ওয়াস। আমি একটু আগে একটা আলোচনা করেছিলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্ব হবে কি, এই ভার্ব হবে কি এস যুক্ত ভার্ব। এই দেখো এস যুক্ত ভার্ব এখানে আবার আসছে। আমি একটু আগে আলোচনা করেছিলাম কি, এস যুক্ত সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সবসময় কি এস যুক্ত হবে। ঠিক সেমভাবে দেখো, রাকিন ওয়াস, এই যে ওয়াসের এসটা আসছে। রহিম প্লেস যদি বর্তমানকাল বোঝায়, রহিমের সাথে রহিম প্লেস, এই যে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এই প্লেসের এসটা হচ্ছে কি এস যুক্ত ভার্ব। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এখন আমি কয়েকটা সব গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আলোচনা করবো, একটু লক্ষ্য রাখো। আচ্ছা, এখন এই এক্সাম্পলটা একটু লক্ষ্য রাখো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এটা একটু এই রুলটা একটু মানে একটু ঘোলাটে টাইপের, একটু লক্ষ্য রাখো। সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সাহায্যকারী বা অক্সিলারি ভার্বের ব্র্যাকেটে কি বিভার্বের সাথে বিভার্বের পরে কি হবে, বিভার্বের পরে আইএনজি হবে। বিভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। মেইন ভার্বের সাথে কি আইএনজি হবে। তোমরা এই জিনিসটা আমি একটু বুঝাই, তোমরা আরও সহজ করে বুঝবা। আমি আর একটু, যেহেতু তোমরা যদি না বুঝো, তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তোমরা সহজে বুঝবা। আচ্ছা দেখো, এই যে আই এম কী হবে এখানে, প্লেয়িং। এটা আমরা সাধারণত জানি, ঠিক আছে। যারা টেন্স বুঝো এই জিনিসটা সহজেই বুঝবে। টেন্স না বুঝলেও একটা বোঝার একটা সিস্টেম আছে, সেটা একটু পরে বলতেছি। দেখো এখানে কী হবে, প্লেয়িং। আনসারটা হচ্ছে কি প্লেয়িং। খেয়াল করো, এখন আমি এই জিনিসটা বোঝানোর যেটা চেষ্টা করছিলাম, যেহেতু এটা ওভার রাইটিং হয়েছে, আমি পরে লিখতেছি জিনিসটা। দেখো এখানে এই সাবজেক্ট আছে না, আই, এই যে খেলাটা করতেছে কে, আই। মানে এই সাবজেক্টটা দিয়েই কিন্তু কাজটা করানো হচ্ছে, অর্থাৎ আই কিন্তু খেলতেছে। ব্যাপারটা কাজটা করতেছে কে, আই। খেলাটা খেলতেছে কে, আই। মানে আমি খেলতেছি, অর্থাৎ সাবজেক্টটা দিয়েই কাজটা করানো হচ্ছে। কাজটা কি, এই যে প্লে, ভার্বটাই হচ্ছে কি কাজ। অর্থাৎ সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করানো হয়
তখন অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমি আবার বলছি, সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় এবং ওই সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। এই জিনিসটা আমি বোঝাতে চেয়েছিলাম। আমি এই রুলটা আমি এখানে নিচে উপস্থাপন করছি। আমি এই যে রুল 5টা আমি আবার এখানে সুন্দরভাবে উপস্থাপন করছি, একটু লক্ষ্য রাখো। সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় এবং সাবজেক্টের পর বি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। আমি আর একটা এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করছি, দেখো। আচ্ছা, এই যে এক্সাম্পল একটু দেখো। উই আর ইট রাইস, আমরা সাধারণত জানি কি এটা কি ইটিং হবে। এখন একটা জিনিস দেখো, এই যে ইটের কাজটা করতেছে কি, এই সাবজেক্টটাই। অর্থাৎ ইটের কাজটা যেহেতু সাবজেক্টটা করতেছে এবং এই সাবজেক্টের পর কি আছে, অক্সিলারি ভার্ব আছে। অর্থাৎ এই রুল অনুযায়ী তার মানে যদি অক্সিলারি ভার্ব থাকে, সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব থাকে এবং ওই সাবজেক্টটা যদি কোনো কাজ করানো হয়, তাহলে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। ওকে, এখন ঠিক সেমভাবে আমি আরেকটা রুল বোঝানোর চেষ্টা করি, দেখো। আচ্ছা, আমি রুলটা দেওয়ার আগে জিনিসটাকে মানে এক্সাম্পলটা একটু আগে বলে দিই, যাতে করে সহজে বুঝতে পারো। এখন একটা জিনিস দেখো, এই যে রাইস ওয়াজ ইট, আমরা আনসারটা একটু পরে করি। এখানে এই যে সাবজেক্ট রাইস, ঠিক আছে, এবং এই রাইসটাকে আমরাই তো খাই। অর্থাৎ রাইসের খাওয়ার কাজটা কি রাইস করতে পারতেছে? অর্থাৎ আরেকজনকে দিয়েই কাজটা করানো হচ্ছে। মানে রাইসটা মানে কি আমরাই তো ভাত খাচ্ছি। অর্থাৎ রাইসের কাজ সে, এই যে ইটের কাজটা কি সে নিজে নিজে করতে পারতেছে না। এক কথা আমি যদি বলি, এই যে রাইসের কাজটা অর্থাৎ সাবজেক্টের কাজ সে নিজে নিজে করতে পারে না, অন্যকে দিয়ে করানো হয়। তার মানে এই যে সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, সাবজেক্টের উপর যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ভার্বের পরে কী হবে, ভার্ব 3 হবে। ওকে, তাহলে আনসারটা কী হবে, ইটেন। আনসার হবে যে কি, ইটেন। আমি এখানে দিই আনসার কী হবে, ইটেন। আমি আবার এই এক্সাম্পলটা একটু আলোচনা করি। সাবজেক্টকে দিয়ে যদি এই যে ভার্বের কাজটা যদি করাইতে না পারে, অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজটা যদি করতে না পারে, তখন ওই সাবজেক্টের উপর যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটা তার পরবর্তী ভার্বটা কী হবে, ভার্ব 3তে চলাবে। আমি এখন রুলটা তোমাদের কাছে দিই। দেখো, আমি এই প্রশ্নে এই এক্সাম্পলের রুলটা আমি এখানে উপস্থাপন করছি। দেখো, সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ সম্পন্ন না হয়, একটা জিনিস দেখো, এই যে রাইসের খাওয়ার কাজটা কি, এই যে ইটের কাজটা কি রাইস করতে পারতেছে? তার মানে সাবজেক্টকে দিয়ে কাজ সম্পন্ন হচ্ছে না। তাহলে দেখো, তাহলে ওই বাক্যের মানে এই যে এই বাক্যের যদি বিভার্ব থাকে, বিভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, ভার্বের সাথে কি হবে, ভার্বটা কী হয়ে যাবে, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ এই যে দেখো, এই যে সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব আসছে না, এই যে বিভার্ব আসছে না, এবং এই বিভার্বের পরে ভার্বটা কোথায় চলে আসছে, ভার্ব 3তে চলে আসছে। অর্থাৎ আনসারটা হবে যে কি, ভার্ব 3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ইটেন। এই জিনিসটাকেই আমি তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন শর্টকাট কতগুলো নিয়ম আছে, যেগুলোর পরে ভার্বের সাথে সবসময় গিয়ে আইএনজি হয়, এগুলো আমি তোমাদেরকে একটু উপস্থাপন করি। এখন আমি সর্বশেষ রুল নিয়ে আলোচনা করছি। আশা করছি এই যতগুলো রুল পড়িয়েছি, এই যতগুলো রুল প্র্যাকটিস করেছি, আশা করছি এই রুলগুলো যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো, আশা করছি রাইট ফর্ম ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন সর্বশেষ রুলটা হচ্ছে কি, প্রিপোজিশন। ইন, অফ, বাই, ফর, আফটার, বিফোর, এট, অন, ওয়াইল, এটসেট্রা। ঠিক আছে, অর্থাৎ এই ভার্বের পর যদি এই ওয়ার্ডগুলোর পরে যদি, অর্থাৎ এই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বের সাথে সবসময় কী হবে, আইএনজি হবে। তারপর নিচে কয়েকটা দেখো, উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু, এই ওয়ার্ডগুলোর পরে যদি ভার্ব আসে, তাহলে ওই ভার্বের পরে সবসময় কি আইএনজি হবে। আমি আবার বলছি, এই প্রিপোজিশন নিচে এইখানে কতগুলো প্রিপোজিশন আসছে, এই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বের পরে সব সময় আইএনজি হবে। তার মানে আমরা সহজে বলি, সাধারণত এই ওয়ার্ডগুলোর পরে এই যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, এই প্রিপোজিশন আছে, এবং এই দুইটা ওয়ার্ডের পরে যদি কোনো ভার্ব আসে,
তারপরে সবসময় কী হবে, ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। ঠিক আছে, আশা করছি এই রুলগুলো পড়লে তোমাদের কাজ